দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের উপকূল থেকে ৯০৬ কিলোমিটার বা ৫৬৩ মাইল পশ্চিমে প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত এই দ্বীপপুঞ্জের নাম গ্যালাপাগোস আইল্যান্ডস। এই দ্বীপপুঞ্জটি সব মিলিয়ে মোট ২১টি ছোট বড় দ্বীপের সমন্বয়ে গঠিত। এর মধ্যে ১ বর্গ কিলোমিটারের বেশি আয়তন বিশিষ্ট দ্বীপের সংখ্যা ১৮টি। বিভিন্ন কারণে বিখ্যাত সেই গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। এই ভিডিও থেকে গ্যালাপাগোস সম্পর্কে খুঁটিনাটি জানার পাশাপাশি আপনারা জানতে পারবেন কিভাবে ব্রিটিশ জীববিজ্ঞানী চার্লস ডারউইন এই দ্বীপপুঞ্জের প্রাণী জগৎ পর্যবেক্ষণ করে তার যুগান্তকারী বিবর্তন ও প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব প্রণয়নে উদ্বুদ্ধ হয়েছিলেন। প্রিয় দর্শক, চলুন তবে আর কথা না বাড়িয়ে আদ্যপান্তর এই পর্বে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের বৃত্তান্ত জেনে আসি। পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ এই দুই সমান গোলার্ধে বিভক্তকারী বিষুবরেখার উপর অবস্থিত গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত সবগুলো দ্বীপের সম্মিলিত আয়তন প্রায় ৭,৯০০ বর্গ কিলোমিটার বা ৩,০০০ বর্গ মাইলের কিছু বেশি। প্রশান্ত মহাসাগরের প্রায় ৪৫,০০০ বর্গ কিলোমিটার বা ১৭,০০০ বর্গ মাইল এলাকা জুড়ে ছড়িয়ে থাকা এই দ্বীপগুলোর মধ্যে সবচেয়ে বড়টির নাম ইসাবেলা, যার আয়তন ৫,৮০০ বর্গ কিলোমিটার বা ২,২৫০ বর্গ মাইল। অর্থাৎ দ্বীপগুলোর সম্মিলিত আয়তনের ৪/৩ এলাকা এই ইসাবেলা দ্বীপ একাই দখল করে আছে। এই পরিসংখ্যান থেকে দ্বীপপুঞ্জের বাকি দ্বীপগুলোর আয়তন বুঝতে পারছেন। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী প্রশান্ত মহাসাগরে এই দ্বীপগুলোর সৃষ্টি হয়েছে ভূগর্ভস্থ গলিত লাভা বেরিয়ে আসার ফলে। গ্যালাপাগোস হটস্পট নামে পরিচিত প্রশান্ত মহাসাগরের এই অঞ্চলে ভূপৃষ্ঠের ২ কিলোমিটার গভীরে গলিত লাভার একটি অকল্পনীয় পরিমাণের ভাণ্ডার বিদ্যমান। এর সাথে এই অঞ্চলের উপর দিয়ে চলে যাওয়া একটি ফল্ট লাইনের পশ্চিম দিকে অবস্থিত নাজকা টেকটনিক প্লেটটি ধীরে ধীরে পূব দিকে সরে আসছে। বিজ্ঞানীদের হিসেবে প্রতি বছর এই মহাসাগরীয় প্লেটটি ২.৫ ইঞ্চি বা প্রায় ৬.৫ সেন্টিমিটার পরিমাণ সাউথ আমেরিকান মহাদেশীয় টেকটনিক প্লেটের নিচে ঢুকে যাচ্ছে। এর ফলে এই অঞ্চলে প্রায়ই মহাসাগরের তলদেশ থেকে বিপুল পরিমাণ উত্তপ্ত লাভা বেরিয়ে আসে, যা অপেক্ষাকৃত শীতল পানির স্পর্শে ধীরে ধীরে জমাটবদ্ধ হয়ে ছোট বড় বিভিন্ন আকারের দ্বীপ তৈরি হয়। এই প্রক্রিয়ায় সৃষ্ট দ্বীপগুলোর আয়তন প্রধানত ভূগর্ভ থেকে নির্গত লাভার পরিমাণের উপর নির্ভর করে। মহাসাগরীয় প্লেটটি ধীরে ধীরে পূব দিকে সরে যাওয়ার ফলে এই ফল্ট লাইন বা ভূপৃষ্ঠের ফাটলটি ক্রমেই পশ্চিম দিকে সরে আসছে। এর কারণে এই দ্বীপপুঞ্জের পূর্বাঞ্চলীয় দ্বীপগুলোর বয়স তুলনামূলক বেশি। বিজ্ঞানীদের ধারণা এখানে প্রথম দ্বীপটির সৃষ্টি হয়েছিল প্রায় ৯ কোটি বছর আগে। অবশ্য এই প্রক্রিয়ায় উৎপন্ন দ্বীপগুলোর সমুদ্র পৃষ্ঠের উপর মাথা জাগাতে প্রায় ১ কোটি বছরের মতো সময় লেগে যায়। আবার লাভা উদ্গীরণ বন্ধ হয়ে গেলে কালের পরিক্রমায় আগ্নেয় শিলায় তৈরি এই দ্বীপগুলো বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত এবং সমুদ্র স্রোতের আঘাতে ধীরে ধীরে ক্ষয়ে যাওয়া শুরু করে। এর মাঝে দ্বীপটিতে বনাঞ্চল ছড়িয়ে পড়লে উদ্ভিদের শেকড়ের কারণে দ্বীপটি স্থায়িত্ব লাভ করে। ভারত মহাসাগরে অবস্থিত মাদাগাস্কার এমন স্থায়িত্ব অর্জনকারী দ্বীপগুলোর একটি। কিন্তু গ্যালাপাগোস আর্কিপেলাগোর দ্বীপগুলোর অধিকাংশেই এখনও কোনো জনবসতি স্থাপিত হয়নি। ফলে এখানে কয়েক কোটি বছর আগে সৃষ্ট দ্বীপগুলো বর্তমানে হয় পুরোপুরি বিলীন হয়ে গেছে, নয়তো পানির তলে কোনো কোরাল রিফের ভিত্তি হিসেবে ভূমিকা পালন করছে। প্রকৃতির এই অবিরাম ভাঙা গড়ার খেলায় গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে বর্তমানে সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা দ্বীপগুলোর মধ্যে সবচেয়ে পুরনোটি সমুদ্র পৃষ্ঠের উপর মাথা তুলেছিল প্রায় ৪২ লাখ বছর আগে। তবে সাউথ প্লাজা নামক এই দ্বীপটির ভিত্তি গঠন শুরু হয়েছিল প্রায় ১.৫ কোটি বছর আগে। সমুদ্র পৃষ্ঠের উপর মাথা জাগানোর বিচারে তালিকায় এর পর অবস্থিত দ্বীপটির নাম এসপানিওলা। ৩২ লাখ বছর আগে দ্বীপটি প্রথম মুক্ত বায়ুর পরশ পেয়েছিল। এর বিপরীতে এই দ্বীপপুঞ্জে এখন পর্যন্ত সর্বশেষ সংযোজন ফার্নান্দিনা এবং ডারউইন দ্বীপগুলো ১৫ থেকে ৭ লাখ বছর আগে প্রথম সমুদ্রপৃষ্ঠ ভেদ করেছিল। বিশ্বের অধিকাংশ দ্বীপপুঞ্জের তুলনায় এই গ্যালাপাগোস আর্কিপেলাগোর দ্বীপগুলো তুলনামূলক কম বয়সী। যেমন ধরুন, এই প্রশান্ত মহাসাগরে অবস্থিত হাওয়াই দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত সবচেয়ে নতুন দ্বীপটির বয়স কমপক্ষে ৫৫ লাখ বছর।
প্রায় 7 লাখ বছর আগে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের বর্তমান দ্বীপগুলোর সৃষ্টি সম্পন্ন হয়। এরপর খ্রিস্টাব্দ 15 শতক পর্যন্ত এই দ্বীপগুলোয় কোনো স্থায়ী জনবসতি গড়ে ওঠেনি। তবে 1952 সালে প্রত্নতাত্ত্বিকরা এই দ্বীপপুঞ্জ থেকে 1000 বছরের বেশি পুরনো একটি বাঁশি এবং চীনা মাটির তৈরি 130টি পাত্রের ধ্বংসাবশেষ উদ্ধার করেছেন। অবশ্য এইসব প্রত্নতত্ত্বের বাইরে কোনো স্থায়ী জনবসতির চিহ্ন খুঁজে পাননি তারা। উদ্ধার হওয়া বাঁশি এবং পাত্রগুলো দক্ষিণ আমেরিকার প্রাক ইনকা আমলের কোনো সভ্যতা তৈরি করেছিল। থমাস ডি বেরলাঙ্গা নামক স্প্যানিশ এক ধর্মযাজক 1600 শতকে অনিচ্ছাকৃতভাবে এই দ্বীপগুলো আবিষ্কার করেন। থমাস 1600 শতকে পানামায় স্থাপিত স্প্যানিশ উপনিবেশের প্রধান বিশপ হিসেবে কাজ করতেন। 1535 সালের মার্চ মাসে তিনি পানামা থেকে পেরুর উদ্দেশ্যে রওনা হন। পেরুতে অবস্থানরত স্প্যানিশ কনকিস্টাডোর ফ্রান্সিসকো পিয়ারো এবং তার সহযোগীদের মধ্যে চলমান একটি বিরোধ মেটাতে থমাস সেখানে যাচ্ছিলেন। যাত্রাপথে হঠাৎ বাতাসের গতি কমে যায়। ফলে থমাসের পালতোলা জাহাজটি স্রোতের টানে নির্দিষ্ট পথের বাইরে চলে গিয়েছিল। এভাবে ভাসতে ভাসতে মার্চ মাসের 10 তারিখ তিনি নির্জন এই দ্বীপপুঞ্জে এসে উপস্থিত হন। সেখানে অবাধে ঘুরে বেড়ানো বিশাল আকারের বিপুল সংখ্যক কচ্ছপ দেখে থমাস দ্বীপপুঞ্জটির নাম দেন গ্যালাপাগোস। স্প্যানিশ ভাষার এই নামটির বাংলা অর্থ কচ্ছপের দ্বীপপুঞ্জ। এই দ্বীপগুলোয় সুপেয় পানির কোনো নির্ভরযোগ্য উৎস নেই। ফলে আবিষ্কারের পরেও স্থায়ী জনবসতি গড়ে তোলার জন্য এই দ্বীপগুলো কখনোই খুব একটা উপযুক্ত ছিল না। তবে জলদস্যুদের অস্থায়ী ঘাঁটি স্থাপনের জন্য এই দ্বীপগুলো ছিল আদর্শ জায়গা। বিশেষ করে ইংল্যান্ডের জলদস্যুরা এই পথে চলাচলকারী পণ্যবাহী স্প্যানিশ জাহাজগুলোই প্রায়ই লুটতরাজ চালাত। এই জাহাজগুলো দক্ষিণ আমেরিকার স্প্যানিশ কলোনি থেকে বিপুল পরিমাণ স্বর্ণ এবং রৌপ্য মুদ্রা স্পেনের বিভিন্ন বন্দরে নিয়ে যেত। জাহাজগুলো ডাকাতি চালানোর ফাঁকে অবসর সময়টা ইংরেজ জলদস্যুরা এই দ্বীপগুলোয় গড়ে তোলা অস্থায়ী ঘাঁটিতে লুকিয়ে থাকত। 19বিংশ শতকের প্রথম দশক পর্যন্ত তারা এই দ্বীপগুলোর এমন ব্যবহার অব্যাহত রেখেছিল। রানী প্রথম এলিজাবেথ থেকে শুরু করে ভিক্টোরিয়া পর্যন্ত যুক্তরাজ্যের শাসকরা এই জলদস্যুদের পরোক্ষ ইন্ধনদাতা এবং পৃষ্ঠপোষক হিসেবে কাজ করেছেন। প্রতিদ্বন্দ্বী স্প্যানিশ সাম্রাজ্যের প্রসার ঠেকাতে এটি ব্রিটিশ সাম্রাজ্যের অলিখিত পররাষ্ট্রনীতির অংশ ছিল। এই জলদস্যুদের জাহাজ ভেড়ানোর সুবিধার্থে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের উপযোগিতা বিচারে গ্যালাপাগোসের বিভিন্ন দ্বীপ পর্যবেক্ষণের জন্য 1834 সালে এই এলাকায় HMS বিগল নামে একটি গবেষণা জাহাজ পাঠিয়েছিল ব্রিটেন। ক্যাপ্টেন রবার্ট ফিটজরয়ের নেতৃত্বাধীন জাহাজটি প্রথমে আটলান্টিক এবং পরে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে 1835 সালের 15 সেপ্টেম্বর এই দ্বীপপুঞ্জে এসে পৌঁছায়। সেই জাহাজে থাকা বিজ্ঞানীদের একজন ছিলেন চার্লস ডারউইন। ব্রিটিশ এই জাহাজটি গ্যালাপাগোসের গোটা 4 দ্বীপ পর্যবেক্ষণ শেষে 20 অক্টোবর পুনরায় ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়। এই সময় চার্লস ডারউইন এক একটি দ্বীপে এক এক প্রজাতির ফিঞ্চ পাখি আবিষ্কার করেন। এমনকি একই দ্বীপে খাদ্যচক্রের ভিন্ন ভিন্ন অবস্থানে থাকা ফিঞ্চ পাখিগুলোর চঞ্চুর গড়নে উল্লেখযোগ্য পার্থক্য বিদ্যমান। এই তারতম্য থেকে ডারউইন বুঝতে পারেন দ্বীপগুলো গঠিত হবার পর কোনো এক সময় এখানে চলে আসা একটি ফিঞ্চ পাখি কালের পরিক্রমায় বিবর্তিত হয়ে একাধিক প্রজাতির জন্ম দিয়েছে। এই উপলব্ধি থেকে তিনি তার বিশ্বখ্যাত বিবর্তন তত্ত্ব এবং প্রাকৃতিক নির্বাচন প্রক্রিয়া আবিষ্কার করেছিলেন। এই বিষয়গুলো সম্পর্কে 1859 সালে অন দ্য অরিজিন অব স্পিসিস নামক একটি বই প্রকাশ করেন তিনি। ডারউইনের জীবদ্দশায় প্রমাণিত হওয়া এই তত্ত্বের সুবাদে মানুষ প্রথম জীবজগতের বৈচিত্র্যময়তার একটি প্রাকৃতিক ব্যাখ্যা দিতে সক্ষম হয়, যে কারণে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জকে জীববিজ্ঞানের সূতিকাগার বলা যেতেই পারে। চার্লস ডারউইনের কারণে বিখ্যাত এই ফিঞ্চ পাখিগুলো ছাড়াও গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে বর্ণিল এবং বিচিত্র প্রাণীজগতের অস্তিত্ব বিদ্যমান। দৈত্যাকৃতির যে কচ্ছপগুলোর কারণে এই দ্বীপপুঞ্জের এমন নাম হয়েছে তা বিশ্বের সবচেয়ে বড় প্রজাতির কচ্ছপ। এই প্রজাতির এক একটি কচ্ছপের ওজন হয় প্রায় 450 কেজি। স্থলচর এই কচ্ছপগুলো 100 থেকে 200 বছর পর্যন্ত বেঁচে থাকে। 1600 শতকে আবিষ্কৃত হবার সময় গ্যালাপাগোসের 7টি দ্বীপে বসবাসকারী এই প্রজাতির কচ্ছপের সংখ্যা ছিল 3 লাখের মতো। এই প্রাণীটির সুস্বাদু মাংসের লোভে এরপর মানুষ নির্বিচারে কচ্ছপ হত্যা শুরু করে।
যার ফলে 1970 সালে এর সংখ্যা নেমে আসে মাত্র 3000-এ। এরপর এই প্রজাতিটি সংরক্ষণে আন্তর্জাতিক উদ্যোগ নেওয়া হয়, যার সুবাদে 21 শতকে এসে এই প্রজাতির কচ্ছপের সংখ্যা বেড়ে 19,000-এ দাঁড়িয়েছে। এছাড়াও এই দ্বীপগুলোয় এক প্রজাতির সামুদ্রিক গিরগিটি দেখা যায়। মেরিন ইগুয়ানা নামে পরিচিত এই প্রাণীটি স্থলভাগে বাস করলেও সমুদ্রের পানিতে ডুব দিয়ে নিমজ্জিত পাথরের গায়ে বেড়ে ওঠা শ্যাওলা খেয়ে জীবন ধারণ করে।